রহস্যপিডিয়া উইথ শৌভিক। সিবি হতভম্ব হয়ে তাকিয়ে থাকেন, আর জলের গেলাসের ঢাকনার ওপর থেকে সেই প্রসাদী নকুলদানা, যেগুলো সিবি প্রথমে না খেয়ে রেখে দিয়েছিলেন, সেগুলো নিয়ে গেলাসের জলে ফেলে দেয় অনুমিত্র। তারপর হাতের 3টে আঙুল গ্লাসে ডুবিয়ে জোরে জোরে ঘষতে শুরু করে নকুলদানা দুটো। বেশ কিছুক্ষণ পর যেগুলো বের করে আনে, সেগুলো দেখে প্রায় বোবা হয়ে যান সিবি। তিনটে শব্দ: রহস্য, রোমাঞ্চ এবং অপরাধ। জীবনের পাতা হোক বা সাহিত্যের পাতা, উল্টে পাল্টে দেখলেই বোঝা যায় যে এই 3টে শব্দ যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর এই শব্দগুলোর মেলবন্ধনেই ঘটে যাওয়া কিছু ঘটনা সম্পর্কে তোমায় জানাতেই হাজির আমি শৌভিক। ওয়েলকাম টু মাই পডকাস্ট রহস্যপিডিয়া। আজ তোমায় শোনাবো সেই গোয়েন্দার কথা, লেখক সুবর্ণ বসুর হাত ধরে বাংলা সাহিত্যে যার আবির্ভাব 1 দশকের সামান্য কিছু আগে। অনুমিত্র সিংহ ক্লাসিক্যাল গোয়েন্দাদের মতন করে নয়, বরং ইনস্টিংক্ট কাজে লাগিয়ে রহস্যের সমাধান করে অনুমিত্র। চলছে গোয়েন্দা অনুমিত্র সিংহর একটি কেস, সহজানন্দ কল্পবৃক্ষ। তাহলে রহস্যের সমাধানে লেগে পড়া যাক। আজ 5ম পর্ব। সহজানন্দর আখড়ায় 3য় দিন সকাল থেকেই অনুমিত্রর মন বলছিল আজ অন্যরকম কিছু হবে, কিন্তু ভাবনা চিন্তার গতি প্রকৃতি যে একেবারে ঘুরে যাবে তা সে আন্দাজ করতে পারেনি। দুপুরের দিকে রিসেপশনে বেশ সন্দেহজনক চেহারার কয়েকজনকে দেখেই মনটা বেশ কুঁয়ে উঠল অনুমিত্রর, কিন্তু কিছু আন্দাজ করতে পারল না সে। বিকেলের দিকে, ঠিক বিকেল নয়, শেষ দুপুর বলা যায়, 3:30 নাগাদ অনুমিত্র নিচের লনে পায়চারি করতে নামল। হাঁটতে হাঁটতে সার্ভেন্টস কোয়ার্টারের দিকে যাচ্ছিল। পিছন দিকটায় একটা বাগান মতো হচ্ছে, কিছু কিছু জায়গায় ঝোপঝাড়, বড় পাঁচিল দিয়ে বাউন্ডারিটা ঘেরা, তার ওপাশে লেক। কেউ এদিকটায় বিশেষ আসে না। হঠাৎ অনুমিত্রর কানে এলো গোঁ গোঁ করে একটা অস্ফুট আওয়াজ। এগিয়ে গিয়ে দেখল একটা লোক ঝোপের আড়ালে পড়ে আছে, হাত পা বাঁধা, মুখেও কাপড় বাঁধা। কাছে গিয়ে দেখল ছোট পণ্ডিত আত্মানন্দ। বাঁধন খুলে তাকে উদ্ধার করল অনুমিত্র। প্রচণ্ড শকে তো বেশ কিছুক্ষণ কথাই বলতে পারলেন না তিনি। তারপর বললেন 4-5টা ছেলে নাকি ওর এই দশা করেছে, রবারের একটা হোস দিয়ে নাকি মারধরও করেছে, শাসিয়েছে ওখান থেকে চলে না গেলে নাকি কপালে আরও দুঃখ আছে। অনুমিত্র জিজ্ঞেস করল, আচ্ছা, কারা এরকম করতে পারে বলে আপনার ধারণা? উত্তরে কিছুক্ষণ চুপ করে থেকে আত্মানন্দ বললেন, একজনই পারে এরকম করাতে, আমি নিশ্চিত, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই। কেউ বিশ্বাস করবে না, সকলে আমাকেই ভুল বুঝবে। যাকে সবাই পুজো করে সে কি এসব করতে পারে? থাক, ওদের ক্ষমতা বেশি। আমি এসব ছেড়ে চলে যাব। আজকের দিনটা একটু গুছিয়ে নিই, কালই বেরিয়ে পড়ব। বলে উঠতে গিয়ে বাঁ হাঁটু চেপে ধরে যন্ত্রণায় মুখ বিকৃত করলেন। বাঁ পাটা বোধহয় ভেঙেই দিয়েছে। খারাপ লাগলো অনুমিত্রর। অনুমিত্রর কাঁধে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরে এলেন আত্মানন্দ। সেদিন আর অন্যরকম কিছু ঘটল না। ঘরে ফিরে এসে অনুমিত্র ল্যাপটপে ইন্টারনেট খুলে বসল। ইচ্ছা ছিল বড় বড় জেমস এবং জুয়েল চোরদের ছবি টবি কিছু আছে কিনা একটু দেখবে, কারণ একটা অদ্ভুত খটকা তৈরি হয়েছে মনে। হঠাৎ আজ সকাল থেকে মনে হচ্ছে সহজানন্দ কল্পবৃক্ষর মুখটা খুব চেনা চেনা। তাই একটু বিখ্যাত রত্নচোরদের ছবি দেখবে সে, যদি কিছু মেলে। আত্মানন্দ বলল যে ওকে আক্রমণ করিয়েছে তাকে সবাই পুজো করে, তার কথা বললে কেউ বিশ্বাস করবে না। তাহলে কে সে? সহজানন্দই কি তাহলে কালপ্রিট? মাথাটা কেমন জট পাকিয়ে গেল অনুমিত্রর। বিকেলে 6টা নাগাদ ফের সহজানন্দ সভাঘরে গিয়ে আঁকতে শুরু করলো অনুমিত্র। তবে কোড়া থেকেই লক্ষ্য করল সহজানন্দ মাঝে মাঝেই বেশ স্থির দৃষ্টিতে অনুমিত্রর দিকে তাকিয়ে আছেন। দৃষ্টিটা বড্ড অস্বস্তিকর, যেন কিছু বলতে চান। বেশ ভাগবত কথা বলছিলেন, হঠাৎ বলতে শুরু করলেন শটচক্র ভেদের কথা। অনুমিত্রর দিকে এক দৃষ্টে তাকিয়ে কেমন একটা ঘোরের মধ্যে চলে গেলেন। বললেন, মূলাধারে যে সাপ ঘুমিয়ে আছে
তাকে জাগানোই যোগীর জীবনের উদ্দেশ্য। কুলকুণ্ডলিনী, দ্য সার্পেন্ট পাওয়ার। তার শত্রু হলো লোভের সাপ। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভের সাপকে শেষ করে দিতে হবে। সাপের শত্রুকে জানো? বেজি। তাই মনের বেজিকে সদা সতর্ক রাখো। বিবেক যেন বেজির মতো লোভের সাপের টুটি ছিঁড়ে দিতে সদা তৎপর থাকে। আত্মসংযমের বেজি দিয়ে শাসন করো লোভের সাপকে। বিবেক বুদ্ধিরূপ বেজি যেন সদা শক্তিশালী এবং স্থির চিত্ত হয়। বলতে বলতে হঠাৎ সমস্ত ঘোর কাটিয়ে তীব্র এবং উজ্জ্বল দৃষ্টিতে সহজানন্দ তাকালেন অনুমিত্রর দিকে। আবার বলতে লাগলেন, সেই জন্য বেজিকে বেশি করে দানা খাওয়াতে হবে। সৎকর্ম, সৎ চিন্তা, সৎসঙ্গ, সৎ আদর্শ এবং সৎ আচরণ, এই হলো বেজির খাবার, বেজির দানা। বেজির দানা করায়ত্ত হলে বেজি শক্তিশালী হবে। লোভের সাপ বশীভূত হবে, বুঝলে? বেজির দানা করায়ত্ত না হলে সবই ফাঁকি। বলে বেশ কিছুক্ষণ অনুমিত্রর দিকে তাকিয়ে থেকে খুব ধীরে ধীরে চোখ বুজলেন সহজানন্দ কল্পবৃক্ষ। এর কিছুক্ষণ পর যখন সকলেই চলে গিয়েছে, অনুমিত্র গিয়ে প্রণাম করল সহজানন্দকে। কিরকম একটা অস্বস্তি হচ্ছিল। উনি কি আর কিছু বলবেন? প্রণাম করার পর হাত জোড় করে অনুমিত্র বলল, আমাকে একটা ত্রিশূল দেবেন, আমি বাড়িতে রাখতে চাই। প্রথমে কি একটু অবাক হলেন সহজানন্দ? বোঝা গেল না। অল্প একটু হাসলেন তিনি। টিকালো নাক, চওড়া কপাল, ঘন কালো দীর্ঘ চুল দাড়ির মাঝখানে উজ্জ্বল আয়ত চোখ দুটি দারুণ সম্মোহক। তাঁর হাসি একেবারে বাচ্চা ছেলের মতো ঝকঝকে আর স্বচ্ছ। তাঁর সামনে যে পেতলের থালায় ত্রিশূলগুলো রয়েছে, সেই থালাটি তুলে ধরে বললেন, নাও, যেটা খুশি। তারপর অনুমিত্র ত্রিশূল নিয়ে বেরিয়ে এলো। ঘটনাটা বলার পর সিবিকে অনুমিত্র বলল, এবং ত্রিশূলটা মানে যেটা আপনি ডাঁটি ভেঙে ফেলেছেন, এবং আপনার সন্দেহ ভুল প্রমাণিত হয়েছে, কারণ ভিতরে হিরে টিরে কিছুই নেই। ঘোরেল সাধুটা বেজি ফেজি বলে হেজিয়ে লাট করে দিল তো? গভীর চিন্তামগ্ন গলায় সিবি বললেন, কিন্তু তেমন বোধগম্য হলো না তো কিছুই। তুমি কিছু বুঝলে? আপনি স্যার কিছু বুঝলেন না, আমি তো ছেলে মানুষ। বলেই মুহূর্তে সিরিয়াস হয়ে পড়ে অনুমিত্র। তারপর বলে, তবে কথাগুলোর সবচেয়ে বড় অসংলগ্নতা কোনটা জানেন? বেজি তো দানা খায় না স্যার, বেজি মাংসাশী প্রাণী, এটাই সমস্যা। আর 2 নম্বর ব্যাপারটা হলো, বক্তব্য শেষ করে চোখ বোঝার আগে সহজানন্দ আমার দিকে কিভাবে তাকিয়েছিলেন জানেন স্যার? চাক দি ইন্ডিয়ায় শেষ মরণ বাঁচন পেনাল্টিটা হওয়ার আগে শাহরুখ খান যেভাবে ওর টিমের গোলকিপারের দিকে তাকিয়েছিলেন, ঠিক সেইভাবে। তাতে কি হলো? তাতে স্যার মেসেজ এলো। মেসেজটা ডিকোড না করলে জাল এতটা গুটোতে পারতাম না। তুমি জাল গুটোলে কখন আবার? মারধর খাওয়ার পর আত্মানন্দ যা স্টেটমেন্ট, তাতে তো সহজানন্দকেই নাটের গুরু বলে মনে হচ্ছে। তুমি তো শুধু গত 3 দিনের গল্প বললে। আমি এখনো অতই জলে বাবা। আপনি জলে থাকবেন কেন স্যার? যাদের জলে যাওয়ার কথা তাদের জলে পাঠান, তবেই তো যাদের জেলে যাওয়ার কথা তারা জেলে যাবে। বলতে বলতে সিবির টেবিলের উপর থেকে জলের গিলাসটা টেনে নেয় অনুমিত্র। এটা স্যার একটা অন্য ধরনের কেস। পুরো গল্পটা বলার আগেই সমাধান আমি আপনার হাতে তুলে দিয়েছিলাম, আপনি বুঝলেন না। সিবি হতভম্ব হয়ে তাকিয়ে থাকেন, আর জলের গিলাসের ঢাকনার ওপর থেকে সেই প্রসাদী নকুলদানা, যেগুলো সিবি প্রথমে না খেয়ে রেখে দিয়েছিলেন, সেগুলো নিয়ে গেলাসের জলে ফেলে দেয় অনুমিত্র। তারপর হাতের 3টে আঙুল গ্লাসে ডুবিয়ে জোরে জোরে ঘষতে শুরু করে নকুলদানা দুটো। বেশ কিছুক্ষণ পর যেগুলো বের করে আনে, সেগুলো দেখে প্রায় বোবা হয়ে যান সিবি।
অনুমিত্রর হাতের তেলোয় দুটো হিরে ঘরের সাধারণ আলোতেও যেন চোখ ঝলসে দিচ্ছে। অনুমিত্র বলে, এফরাইম কোহেনের হাতে কাটা স্যার, এমন ঠিক রবে যে হাতে না নিলে বুঝতে পারবেন না অরিজিনাল সাইজটা কি। সহজানন্দর কথা শুনতে শুনতেই মাথায় বিদ্যুৎ চমকের মতো এলো যে ভালো বাংলায় বেজিকে নকুল বলে। জানি না এই মনে হওয়ার পিছনে সহজানন্দর কোনো টেলিপ্যাথি বা ক্লেয়ারভয়েন্সের খেলা আছে কিনা। ভাবলাম বেজির দানা মানে কি তাহলে নকুল দানা? নকুল দানা বিষয়ে কি কিছু বলতে চাইছেন ভদ্রলোক? বেজির দানা মানে নকুল দানা করায়ত্ত না হলে সবই ফাঁকি। তাই সহজানন্দকে প্রণাম করার সময় ভালো করে দেখলাম সামনে রাখা নকুলদানার থালাটার ঠিক মাঝখানে একটা বাটি বসানো মতো সার্কেল, কয়েকটা নকুলদানা তার ভিতরে, বাকি সব বাইরে। প্রণাম করার সুযোগে সার্কেলের ভিতরে 4টে ঝেড়ে দিলাম, সার্কেলের বাইরে থেকে 4টে তুলে ভিতরে রেখে দিলাম। সিম্পল হাত সাফাই। ওই জন্য প্রণাম করতে একটু সময় নিয়েছিলাম। তখনই ছোট পণ্ডিত আত্মানন্দর একটা ফোন এসে যাওয়ায় সহজানন্দ খেয়াল করেননি ব্যাপারটা। বাকি দুটো স্যার পকেটে বলে পকেট থেকে আরও দুটো হিরে বের করে হাতে রাখলো অনুমিত্র। এই দুটো আসার পথেই ধুয়ে নিয়ে এসেছি, আপনার জন্য বাকি দুটো এনেছিলাম। তাহলে কি সহজানন্দই? স্যার, সবাইকে নিয়ে ভাবুন, তবে সব প্রশ্নের উত্তর তো বসে বসে মিলবে না। চলুন কাল সকালেই আমরা বেরিয়ে পড়ি। শেষ হলো সহজানন্দ কল্পবৃক্ষর ৫ম পর্ব। পরের পর্বের জন্য শুনতে থাকো রহস্যপিডিয়া সৌভিকের সঙ্গে, only on YouTube/919 Friends FM podcast।